আসসালামু আলাইকুম। আজ ৩রা আগস্ট ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী আগামী ৫ই আগস্ট। এই দিনটিকে সামনে রেখে কি হতে যাচ্ছে তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা সহ রাজনৈতিক মহলে সতর্ক দৃষ্টি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ৫ই আগস্টকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত আওয়ামী লীগ নানাভাবে তৎপর। গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির কয়েকশো নেতাকর্মী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সহ ঢাকায় একাধিক গোপন বৈঠকের খবর রয়েছে পুলিশের কাছে। ইতিমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথাও জানা গেছে। তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তার জন্য তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের কিছু গোপন তৎপরতা ও পরিকল্পনার কথা গোয়েন্দাদের নজরে এসেছে। পাশাপাশি বসুন্ধরার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেও নাশকতার পরিকল্পনার আভাস পেয়েছে। আজ ৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত সময়টাকে বেশি আশঙ্কাজনক বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আজ রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন সমাবেশে। আর এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে এবার নতুন ঘোষণা নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২০২৪ সালে ৩রা আগস্ট শহীদ মিনারের পাদদেশ থেকে ঘোষণা করা হয়েছিল এক দফার। সেখান থেকে নতুন বাংলাদেশ নির্মাণে জন আকাঙ্ক্ষার ইস্তেহার দেবে এনসিপি। আজ বেলা ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন করেছে ১৪৪টি দল, কিন্তু এর মধ্যে কোনো দলই পরিপূর্ণ তথ্য দিতে পারেনি। আইন অনুযায়ী দলগুলোকে ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে বলা হয়েছে। তথ্যসহ আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ রবিবার। উড়োজাহাজের অনলাইনে টিকিট বুকিংয়ের দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। ফ্লাইট এক্সপার্টের একাধিক কর্মকর্তার অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। সরকারের এই উল্টো যাত্রা চলতে থাকলে জনগণের দ্রোহযাত্রা অবশ্যই অব্যাহত রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় গত বছরের ২রা আগস্ট ঢাকার রাস্তায় প্রতিবাদী কর্মসূচি দ্রোহযাত্রার বর্ষপূর্তি ছিল গতকাল শনিবার। এই দিনটি উপলক্ষে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ, ২৪-এর গণহত্যা সহ পাহাড় ও সমতলের সব গণহত্যার বিচার এবং নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহতের আহ্বানে গতকাল বিকেলে শিক্ষার্থী শ্রমিক জনতার দ্রোহযাত্রার আয়োজন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক, সাংস্কৃতিক, নারী, শ্রমিক ও ছাত্র সংগঠন এই আয়োজন করে। গত বছরের মতো গতকালকের দ্রোহযাত্রায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। রাজধানীর উত্তরার দেয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় শোক ও দোয়া অনুষ্ঠান করেছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে গতকাল শনিবার এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। অনিশ্চয়তার সংশয় কাটিয়ে নির্ধারিত সময়ে ঘোষিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সরকারের পক্ষ থেকে গতকাল শনিবারে জানানো হয়েছে, স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিন ৫ই আগস্ট মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতেই ঘোষণাপত্র উপস্থাপন করা
হবে। তবে ঘোষণাপত্রে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি এখনো খোলসা হয়নি। সাংবিধানিক স্বীকৃতির কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও কোন ধারায় তা যুক্ত হবে সেটি পরিষ্কার করা হয়নি। এ নিয়ে সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে চাননি। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের উপরই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময়ই জুলাই সনদটি কার্যকর করতে হবে। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্র থেকে একজন নারী সহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল শনিবার সকালে তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার মহাসড়ক থেকে ছিটকে পড়ে ৩ বাংলাদেশি নিহত ও 2 জন আহত হয়েছেন। গত শুক্রবার দেশটির পাহাং প্রদেশের কোয়ান্তান শহরের কাছে ইস্ট কোস্ট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত 2 দিনে ৪,৯৭৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক জোন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থান থেকে তুলে ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার সকালে রায়ের বাজার কবরস্থানে নিহত ব্যক্তিদের গণকবর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিভিন্ন দাবিতে রাজধানীতে গতকাল শনিবার দুপুরের পর পূর্ব ঘোষিত সমাবেশ করেছে জাতীয় পার্টি। কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ ছিল সংক্ষিপ্ত। সমাবেশে নেতাকর্মীদের আসার পথে পুলিশের বাধার অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে ৪২ বছর বয়সী শফিকুল ইসলাম ও ৩২ বছর বয়সী সেলিম রেজা নামের 2 বাংলাদেশি মারা গেছেন। হত্যার পর তাদের লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে পাকা ইউনিয়নের বাতাসির ঘাট এলাকা থেকে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নৌ পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের ঘটনার প্রথম কোনো মামলার অভিযোগপত্র আদালতে জমা হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণে শহীদুল ইসলাম শহীদ নামের এক দোকান কর্মচারী নিহতের ঘটনায় ওই মামলা 11 মাস তদন্তের পর এই অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 231 জনকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে 128 জনকে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক ড্রেজার মালিককে ঘরে ঢুকে এলোপাথারি গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাত 11টার দিকে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরার নিজ বাসায় এ ঘটনা ঘটে। রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে একটি বাসা থেকে ৪২ বছর বয়সী নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যবসায়ীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে নির্যাতন করে অচেতন অবস্থায় তাদের কাছে ফেরত দেওয়া হয়। নির্যাতনে তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর 12:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে নজরুল ইসলামকে তার স্বজন ও থানার পুলিশ অচেতন অবস্থায় মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার ডাবর ইউনিয়নের রুকনপুর গ্রামের কাকর মোড় থেকে ঝটিকা মিছিলটি বের হয়। পরে সদর উপজেলার সুইহারি এলাকার আসাদুজ্জামান আসাদ ও ঘাসিপাড়া এলাকার আরিফ আলমকে আটক করে পুলিশ। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী গ্রামের জাফর আলমের 2 মেয়ে ও 2 নাতি অটোরিকশায় করে পাশের ঈদগাঁও উপজেলায় কালীর ছড়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
রামু উপজেলার রশিদনগরের ধলিরছড়া রেল ক্রসিংয়ে অটো রিকশাটিকে চাপ দেয় চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেস। এতে অটো রিকশার চালক এবং একই পরিবারের 2 নারী ও 2 শিশু মারা যায়। গতকাল শনিবার বেলা 1:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের মালিকানাধীন সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে 2টি গোডাউন থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউন 2টির মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সূচনার বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ রবিবার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এই মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করবেন। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির 2 নেতা পদত্যাগ করেছেন। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তারা। এই দুজন হলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুডা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। এদিকে নারীদের হেয় করার অভিযোগ তুলে রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার নেত্রী ফাতেমা খানম লিজা। গতকাল শনিবার বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন লিজা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, দেশের উদীয়মান এসএমই ক্লাস্টার খাতকে অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য আর্থিক সেবার আওতায় আনতে নীলফামারীর সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস ক্লাস্টারে সম্প্রতি এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেত্রী আসনা হাবিব ভাবনার জন্মদিন আজ। ঢাকার আজিমপুরে জন্ম তার। আমাদের নুরুল হুদা নাটকে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ভাবনা। পরিচিতি পান নট আউট ধারাবাহিকের মাধ্যমে। প্রথম সিনেমা ভয়ঙ্কর সুন্দর। ছবি আঁকা ও লেখালেখি করেন ভাবনা। এ পর্যন্ত কয়েকটি বই প্রকাশ হয়েছে তার। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।